ফারহা, তোর লজ্জা করে না? আমার সাথে বিয়ে করার কথা শুনে ড্যাং ড্যাং করে রাজি হয়ে গেলি, বিয়েও করে ফেললি। তবে শোন, আর যাই করিস স্ত্রীর অধিকার আশা করিস না। তোকে কোনো দিন মেনে নেব না, এতটুকু জেনে রাখ। কাল সকাল থেকে নতুন এক দিন গুনবি তুই। ফারহা এরকম প্রস্তুতি নিয়েই এসেছে, এমন কথা শুনতে হবে তাকে। নেহাত খালার কথা ফেলতে পারেনি, তাই এই ন্যাকা ইত্তেহাদকে বিয়ে করতে হয়েছে। ও হ্যালো, আমি রাজি হইনি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমার তো সন্দেহ হচ্ছে, আদেও আপনি পুরুষ তো? কি বললি তুই আমাকে? তোর সাহস তো কম নয়। যা, থাকবো না এখানে, বলে ব্যালকনিতে চলে গেল। সিগারেটের ধোঁয়ায় নিজের কষ্টগুলো উড়িয়ে দিতে চলেছে। তবুও কি কষ্ট দূর হবে? এসব মনের ভিতর অস্থিরতা কাজ করছে। ফারহা একে তো সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না, তার উপর ইত্তেহাদ একের পর এক সিগারেট ধরিয়েই যাচ্ছে। এবার ফারহা তা সহ্য করতে না পেরে সিগারেটগুলো কেড়ে নিল। চোখ রাঙিয়ে বলল, এখন থেকে আর সিগারেট খাওয়া চলবে না। চুপ, একটাও কথা হবে না। আমি খাবো তাতে তোর কি? পিচ্ছি আছিস, পিচ্ছির মতন থাক। ও হ্যালো, আমি এবার ইন্টার পরীক্ষা দেব, আর পিচ্ছি পিচ্ছি করবেন না। দুদিন পর আপনার পিচ্ছির মা হব, বলে জিহ্বা কামড় দিয়ে চলে গেল ভিতরে। ইত্তেহাদ অবাক হয়ে গেল, এই মেয়ে বলে কি? মা যে কেন এই মেয়ের সাথে বিয়ে দিল, জীবনটা তেজপাতা করে দেবে। ফারহা ভাবছে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কি থেকে কি বলে ফেললো ও? ইত্তেহাদ ঘরে ঢুকে দেখলো ফারহা লজ্জায় লাল হয়ে আছে। তুই আজ থেকে সোফায় ঘুমাবি, এই বিছানায় তোর জায়গা হবে না, বুঝতে পেরেছিস? সরি ডিয়ার, আমি অন্য মেয়েদের মতন নয়। বিছানায় তুমিও ঘুমাবে, আমিও ঘুমাবো, কোনো কথা হবে না। আসো শুয়ে পড়ো, বলেই একটা টান দিল। ইত্তেহাদ সোজা ফারহার ওপর পড়ল। এরকম করায় ফারহা ও ইত্তেহাদ দুজনে মিলেই হতবম্ব হয়ে গেছে। ইত্তেহাদ ফারহাকে পাশ কাটিয়ে অন্য পাশে শুয়ে পড়ল। ফারহা তবদা ছোটেনি এখনো, অগত্যা নিজের অন্য পাশে শুয়ে পড়ল। আচ্ছা ফারহা, বেদনার রং কেমন সেটা কি জানিস তুই? পড়েছি কোনো এক লেখকের বই থেকে, নীল, তবে বাস্তবের সাথে মেলে না। ফারহা, এই রুমের বাইরে আমরা হ্যাপি কাপল, অন্যরা যেন মোটেও জানতে না পারে। পরে সময় মতন আমি তোকে ডিভোর্স দিয়ে দেব। ফারহা ঠিক আছে বলে নিশ্চুপ হয়ে গেল। কি বলবে? অন্য কেউ না জানলেও ফারহা তো জানতো সবই। কিছুক্ষণ পরে দুজনে ঘুমিয়ে গেল। ভোরে ঘুম ভেঙে গেল ইত্তেহাদের। সে দেখল ফারহা ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ইত্তেহাদ হালকা নিচু হয়ে ফারহার কপালে ছুঁয়ে দিল ঠোঁট দুটো। ফারহা, এই ফারহা, উঠে পড়, সকাল হয়ে গেছে। ফারহা উঠে দেখে ও ইত্তেহাদকে জড়িয়ে ধরেছে। সরি বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। বিপত্তি ঘটে গেছে শাওয়ার নেয়ার পর। লজ্জা পেয়ে যখন পোশাক নিয়ে আসেনি, দরজা খুলে দেখে ইত্তেহাদ বসে আছে বিছানায়। এই যে মশাই, একটু কষ্ট করে আমার পোশাকগুলো দিতে পারবেন? আমি কাপড় আনিনি। ইত্তেহাদ কাপড়গুলো এগিয়ে দিল। ফারহা বেরিয়ে আসছে, চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। ইত্তেহাদ তা দেখে দাঁড়ালো না, সোজা শাওয়ার ছেড়ে দিল, যাতে ওর কান্নার আওয়াজ বাহিরে না আসে। ফারহা দেখে ইত্তেহাদ শাওয়ার নিয়ে বেরিয়ে এসছে। শরীরে পানিগুলো গড়িয়ে বুক দিয়ে পড়ছে, যা মোহনীয় করছে ফারহাকে। ইত্তেহাদ ফারহাকে পাশ কাটিয়ে বাইরে রওনা হলো। ফারহা অতীতে ডুব দিল। তুই আমার ইত্তেহাদকে বেঁধে রাখিস, এটা আমার শেষ ইচ্ছা, এটা আমার আদেশ মনে করতে পারিস। ফারহার এই কথাটা ভাবতেই কান্না চলে এসছে, কিন্তু সে কান্না করবে না। তাকে যে একজন মানুষের দেওয়া শেষ কথা রাখতে হবে, না হলে বয়সের থেকে 12 বছরের অধিক বড় একজন মানুষকে কেন বিয়ে করবে? ফারহা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে। বাগানটা আগে হলে না হয় দৌড়ে চলে যেত, কিন্তু এখন নতুন বউ, তাই যেতেও পারছে না। ইত্তেহাদ ঘরে ঢুকে ফারহাকে হ্যাঁচকা টানে ফেলে দিল। তোকে বলেছিলাম না যে আজ থেকে নতুন এক দিন গুনবি? দিন গোনা শুরু কর, সমস্ত অত্যাচার নির্যাতন হবে তোর ওপর। হাস্যকর কথা, আমাকে মারলে তোমার অন্তরাত্মা কেঁপে উঠবে না? তাহলে তো তুমি সেই পুরুষের পরিচয় দেবে। চুপ, নট্যাঙ্কি বন্ধ করে খাবার ব্যবস্থা কর। যা, খুব ক্ষুধা লেগেছে,
তাড়াতাড়ি কর, না হলে পস্তাতে হবে। ফারহা উঠে সোজা রান্নাঘরে ঢুকে গেল। কি করবে, তার কপালে যা ছিল সব সহ্য করতে হবে। নাস্তার টেবিলে বসে আছে ইত্তেহাদ। ফারহা নাস্তা উপস্থাপন করেছে। ইত্তেহাদ নাস্তা দেখে অবাক। পাউরুটি আর জ্যাম, সাথে রং চা। ইত্তেহাদের খিদে পেয়েছে, তাই চুপচাপ খেয়ে চলে গেল। ফারহা চুপচাপ খেয়ে নিল। ফারহা ছাদের উপর দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে। কি সুন্দর প্রকৃতি! হয়তো জীবন এমন হবে, নয়তো নয়। ফারহা দেখল ইত্তেহাদ বাজার নিয়ে ঢুকছে। ফারহা তড়িৎ গতিতে নিচে নেমে গেল। 4-4টে ব্যাগ ভর্তি বাজার এনেছে। ইত্তেহাদের মা বলল, এত বাজার কেন? ইত্তেহাদ বলল, বিয়ের 2 দিন বাড়ির বউকে সব রান্না করতে হয়, এই নিয়ম কি ভুলে গেছো? বলে বাজারগুলো রেখে ওপরে চলে গেল। ফারহা শাশুড়ির ইশারা পেয়ে উপরের দিকে চলে গেল। ফারহা ইত্তেহাদের কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতেই ইত্তেহাদ ঘুরে ঠাস করে এক চড় মেরে দিল। তোকে আগ বাড়িয়ে কাজ করতে বলেছি? যা এখান থেকে যা, নয়তো আরও কয়েকটা পড়বে। কয়েকটা দিতে পারবে দাও, তবে সিগারেট খাওয়া চলবে না। ফারহা, যা এখান থেকে, না হলে কিন্তু পস্তাতে হবে। কি করতে পারবেন মার দেওয়া ছাড়া? দিন, আরও বেশি মার দিন, সমস্যা নেই। ফারহা মাপ চাই, যা এখান থেকে। রান্না কর, আজ বউ হাতের সমস্ত রান্না তুই করবি। অগত্যা ফারহা কিছু না বলে বের হয়ে আসলো। কিছুক্ষণ পর কফি নিয়ে চলে এলো ইত্তেহাদের কাছে। নিন, কফি খেয়ে নিন। ফের এসেছিস? তোকে তো আসতে বারণ করেছিলাম। নে, তোর কফি তুই খা, বলে ফারহার হাতের ওপর ঢেলে দিল। মরে গেলাম গো মা, মরে গেলাম। ওই চুপ, এই কথা যেন বাহিরে না যায়। খালাম্মা, শাশুড়ি গো, আমায় মেরে ফেলেছে গো তোমার রাবণ ছেলেটা। দাঁড়া, তোকে চুপ করানোর পদ্ধতি আমার জানা আছে, বলেই ফারহার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠদ্বয়ে পুড়ে নিল। ফারহা মনে মনে ভাবছে, সময় যেন থমকে দেয়। বেশিক্ষণ স্থায়ী হলো না এই সময়। ফারহার ননদের ডাকে ঘোর কাটল। ইস, আমি কিছু দেখিনি, বলে চোখ বন্ধ করে দিল। ফারহা বলে উঠল, কলি দিলি তো রোম্যান্সের 12টা বাজিয়ে। ইত্তেহাদ বেচারা বোনকে দেখে লজ্জায় ওয়াশরুমে দৌড়ে চলে গেছে। ভাবি, ভাইয়া তো লেকচার দিতে দিতেই শেষ, এই জীবনে আর বিয়ে করবে না। তবে এখন তলে তলে টেম্পু চালায়, আমরা দেখলে লজ্জায় মুখ লোকাই ওয়াশরুমে। ফারহা বলল, তুমি তো দেখছি খুব বড় হয়ে গেছো, তাড়াতাড়ি বিদায় করতে হবে। চল নিচে চল। যথারীতি অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, তবে সবার অনুরোধে ফারহাকে একটা গান করতে হবে। কারণ অনুরোধে যখন রাজি হয় না, তখন ইত্তেহাদ গান করতে বলে। ইত্তেহাদের বলা মাত্রই গান শুরু করে। ইত্তেহাদের দিকে তাকিয়ে মুচকি হেসে গাওয়া শুরু করলো। পুরো গানটা ইত্তেহাদের দিকে তাকিয়েই বলল। ইত্তেহাদ এবার বিচলিত হয়ে গেছে। রাতের বেলা বেল্টের আঘাতে ক্ষতবিক্ষত করে দিয়েছে ফারহার শরীর। দোষ, হেসে হেসে কথা বলেছে ইত্তেহাদের ফুফাতো ভাইয়ের সাথে। ফারহা কোনো কথা না বলে নীরবে সহ্য করেছে। কাউকে বশে আনতে হলে যে তার বশ হতে হয়। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ইত্তেহাদ। ভাবছে খুব ভুল করে ফেললো ও, কয়েকদিন পর তো ছেড়েই দেবে, তাহলে এত রিয়েক্ট কেন করলো? এবার পেয়েছি চাঁদু তোমাকে বশ করার উপায়। আগে আগে দেখো হোতা হে গেয়া। ফারহা উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর চা বানিয়ে নিয়ে এলো। ইত্তেহাদকে চা দেওয়ার সাথে সাথেই বলল, তোর কি লজ্জা বলতে কিচ্ছু নেই? একটু আগে ভেদরক পেটালাম, আবার এসছিস? চুপ, বেশি কথা বলবেন না, বয়সে বড় সেটা ভুলে যাব, বুঝতে পেরেছেন? কি মনে করেছেন সামনে পরীক্ষার নেহাত ছেড়ে দিলাম? ফারহা, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার কিন্তু। কি করবেন শুনি? তার আগে চা শেষ করুন। আমি চা খাওয়ার সময় বেশি কথা বলা পছন্দ করি না। ফারহা চা পান শেষে ঘরে চলে গেল। বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়ল। ইত্তেহাদ রুমে এসে দেখে ফারহা জড়সড় হয়ে ঘুমিয়ে আছে, প্রচুর পরিমাণে কাঁপছে। ইত্তেহাদ কিছু না ভেবে ফারহার শরীরে হাত দিয়ে দেখল ফারহার শরীরে প্রচুর পরিমাণে জ্বর এসছে। ইত্তেহাদ কোনো উপায় না পেয়ে জলপট্টি দিয়ে দিল, তাতে কিছু কমে যায়। পরে ফারহা ইত্তেহাদকে জড়িয়ে ধরে। ইত্তেহাদ কোনো উপায় না পেয়ে ফারহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ফারহাদ ঘুম ভেঙে দেখে সে ইত্তেহাদকে জড়িয়ে ধরে রয়েছে।
ইত্তেহাদ জড়িয়ে ধরে রয়েছে ফারহাকে, এমনভাবে ধরেছে যেন ছাড়লেই হারিয়ে যাবে। ফারহার নিচের দিকে তাকিয়ে দেখে একটা বাটি ও রুমাল ভেজানো। বুঝতে বাকি নেই রাতে জ্বর এসেছিল। ফারহা নিচে নেমে গেল, সবার জন্য নাস্তা বানিয়ে ওপরে চলে গেল। ইত্তেহাদকে ডেকে সবাইকে ডেকে দিয়ে নিচে টেবিলে নাস্তা সাজিয়ে পরিবেশন করছে। নাস্তা শেষে ফারহা উপরে চলে গেল। ইত্তেহাদ ভেবে পাচ্ছে না এই মেয়ে কোন ধাতু দিয়ে গড়া। অফিসের জরুরি কাজে ইত্তেহাদ অফিসে চলে গেল। ফারহা ও কলি যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। কলি, তোর ভাইয়া কখন আসবে তা তো বলে গেল না। ভাবি, ওই গোমড়া মুখোর কথা আর বলিস না তো। এই যে ম্যাডাম, আমি আছি এখানে, তাই বুঝে শুনে কথা বলবেন। ইস, হাসছে গোমড়া মুখোর বউ। দাঁড়া তবে, তোকে শুধু ধরতে পারি। বলেই কলিকে দৌড়ানো শুরু করলো। কলি চুপচাপ বসে পড়ল। ফারহা হাঁপাতে হাঁপাতে বলল, এই একটা কবিতা কবিতা লাগছে মনে। তাহলে বলে ফেলুন মহারানী। তাহলে শোন। হঠাৎ এসেছিলে চোখের আলোতে, হারিয়ে ফেলেছি এক ঝলকে। তবুও তুমি ছিলে চোখের কোণে, আগলে রেখেছি বড় যতনে। ভালোবেসেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছো যখন। ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে, ভালোবাসা তো হয় না মনের বিপরীতে। এটাই কি প্রণয়নের অনুভূতি? তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি। হঠাৎ তোমার ছায়ার আহ্বান, তাই ভুলে গেছি যা পিছুটান। কবিতা আবৃত্তি করলে অসাধারণ। কবির নাম কি? তা তো মনে পড়ে না। শুনেছি একবার কুহুল আপির কাছে, তখন থেকেই গাঁথা হয়েছে মনের মানসপটে। বলতে বলতে উঠে দাঁড়াতেই অজ্ঞান হয়ে গেল ফারহা। কলি চিল্লিয়ে পুরো বাড়ি এক করে ফেলল। মুহূর্তের মধ্যেই পুরো বাড়ি এক হয়ে গেছে। ইতিমধ্যে ডাক্তার ডেকেছে ফারহার শাশুড়ি। ইত্তেহাদকে ফোন দেওয়া হয়েছে। ডাক্তার শুধু বলল, মা, আপনি চিন্তা করবেন না, ভাবি সুস্থ আছেন। আর ইত্তেহাদ আমার সাথে বাইরে আয়, কথা আছে। ইত্তেহাদ ডাক্তারের পিছু পিছু বেরিয়ে আসলো। আচ্ছা ইত্তেহাদ, আমি তো তোকে চিনতে পারছি না। কেন, কি হয়েছে? তুই হঠাৎ এমন কথা বলছিস কেন? শোন ইত্তেহাদ, যে চলে গেছে তার আশা ছেড়ে দে, যে আছে তাকে নিয়ে বাঁচতে চেষ্টা কর। আর তুই এত নির্দয় পাষাণ কেমনে হলি? আমি তো আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই ও প্রেগনেন্ট, অন্য কারোর বাচ্চা আমার ঘাড়ে চাপাতে চাই। তুই যা ভাবছিস তা নয়, পিছুটান বাদ দে। আর নির্দয়ভাবে মারিস না মেয়েটাকে। বাচ্চা মেয়ে, বুঝিয়ে বলিস তাহলেই বুঝতে পারবে। শেষে একটা কথাই বলবো, পিছুটান ছেড়ে দে। ইত্তেহাদ নিশ্চুপ হয়ে গেল। ডাক্তার চলে গেল। ইত্তেহাদ ফারহার কাছে গেল। ইত্তেহাদ ঘুমন্ত ফারহার মুখের পানে চেয়ে আছে। কি নিষ্পাপ চেহারা, মায়াবী চোখ। ইত্তেহাদ কেমন করে অমানুষের মতন মারতে পারল? ইত্তেহাদ ফারহার পাশে শুয়ে পড়ল। ফারহা পাশ ফিরে জড়িয়ে ধরল। ইত্তেহাদও জড়িয়ে বাহুডোরে আবদ্ধ করল। অবশেষে ইত্তেহাদ ডুব দিয়ে গেল অতীতের ছেঁড়া খাতায়। পারিবারিক সম্মতিতে ইত্তেহাদের সাথে বিয়ে ঠিক হয় কুহুলের। সম্পর্কে সে ফারহার চাচাতো বোন। ইত্তেহাদ খুব এক্সাইটেড বিয়ে নিয়ে। ছোট থেকে পছন্দ করত কুহুলকে। এই বিষয়ে ফারহা জানতো পুরোপুরি, তবে কুহুল এই বিষয়ে কিছুই জানতো না। বিয়ে ঠিক করেছে সেটাও জানতে পারে বিয়ের দুদিন আগে। ইত্তেহাদের সাথে কথা বলার জন্য সবার কাছে বলে, কিন্তু ইত্তেহাদের সাথে কোনোভাবেই কথা বলতে পারে না। ইত্তেহাদ শপিং, গয়না, ফুল, ডেকোরেশন নিয়ে ব্যস্ত। চারিদিকে প্রচুর পরিমাণে কাজ। একা ছেলে, তাই সব দিকে সামাল দিতে হয়। তার উপর বাবা প্রেশারের রুগী, আবার উত্তেজনা অনুভব করছে। ছোট্ট থেকে যাকে ভালোবাসে তাকে খুব শীঘ্রই আপন করে পাবে, তাই তো খুশি মনে কাজ করে চলেছে। কিন্তু বিধাতার সৃষ্টির নির্মম পরিহাস অপেক্ষা করছিল ইত্তেহাদের জন্য, যা ইত্তেহাদ ঘুণাক করেও টের পায়নি। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। কাল বিয়ে। দুই বাড়িতেই চরম সাজসজ্জা। চারিদিকে আলোর রোশনাই। লাল, নীল, হলুদ, সবুজ ও কমলা বাতির ঝকঝকে আলো। সকালবেলা হলুদ হলো দুই বাড়িতেই। দুই বাড়িতে যেন আনন্দের বন্যা বইছে। সকালবেলা বরপক্ষ চলে এসছে। ইত্তেহাদরা সবাই মিলে এসেছে। রেজিস্ট্রি করার জন্য সাইন আনতে গিয়ে দেখে কুহুল ঘরের কোথাও নেই। ফারহা তো ইত্তেহাদরা আসার সাথে সাথেই বেরিয়ে এসেছে। ঘরে ছিল
কুহুল ও ওর মামাতো বোন। সেই নিয়ে চলে গেছে কুহুলকে লোকচক্ষুর আড়ালে। এই খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। সবাই যে যার মতন মন্তব্য করে চলে গেল। ইত্তেহাদ রাগের চোটে উঠে চলে গেল। তারপর হঠাৎ ইত্তেহাদের বাবা অসুস্থ হয়ে পড়ল। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সবাই সেখানে ছুটে যায়। ফারহা চাচির উদ্দেশ্যে বলে, আপু রাজি ছিল না। আমাকে বললে আমি ভাইয়াকে বারণ করে দিতাম। তোমাদের জন্য দুই পরিবারের চূড়ান্ত অপমান হলো। ফারহার বয়স সবে 14। বাবা মায়ের সাথে সেও চলে গেল হাসপাতালে। ইত্তেহাদের বাবা সেদিন ফারহাকে কাছে ডেকে বলেছিল, মা, ছেলের বিয়ে দেখে যেতে পারলাম না, তবে তোর যেদিন 18 বছর পূর্তি হবে সেদিন তুই আমার ইত্তেহাদকে বিয়ে করে সংসার জীবন শুরু করিস, না হলে ইত্তেহাদ যে জীবনে বিয়ে করবে না। ফারহা না ভেবেই কথা দিয়ে দেয়। ইত্তেহাদকে ডেকে এমন ওয়াদা করিয়ে নেয়। তার কিছুক্ষণ পরে তিনি মারা যান। তারপর থেকে ইত্তেহাদ কেমন যেন হয়ে যায়। ফারহার 18 বছর একদিন, সেদিনই বিয়ে করে। এজন্য বিয়ের প্রতি যে অবিশ্বাস ইত্তেহাদদের। ফারহার নড়াচড়াতে অতীত থেকে বের হয়ে গেল ইত্তেহাদ। কি হয়েছে? ঘুমিয়ে পড় এখানে। রান্না বাকি আছে, ছেড়ে দেন, আমি রান্নাঘরে যাব। চুপ, বেশি কথা বলা পছন্দ নয় আমার। এই অসুস্থ শরীর নিয়ে নিচে যেতে হবে না, কলি রান্না করে নেবে। না, আমি করব রান্না। চুপ, নয়তো তুলে আছাড় মেরে দেব। অসুস্থ শরীর নিয়ে বাইরে যেতে হবে না। ঠিক আছে, তাহলে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, ঘুমা। ফারহা ঘুমিয়ে পড়ল। আবার ঔষধের রেস কাটেনি। ইত্তেহাদও ঘুমিয়ে পড়ল। 2-3 ঘন্টা পর ইত্তেহাদের মা দেখতে আসলো ফারহাকে। এসে দেখে ছেলের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে ফারহা। ইত্তেহাদও ঘুমিয়েছে, তাই না ডেকে চলে গেল নিচে। বারবার আঁচলে মুখ মুছছে ইত্তেহাদের মা। তা দেখে কলি বলল, মা, কি হয়েছে? কেন কান্না করছো? এটা দুঃখের কান্না নয় রে মা, এটা আমার সুখের কান্না। তোর ভাই স্বাভাবিকভাবে ফিরছে মা। মা, বাবা এটা বুঝতে পেরে এমন ওয়াদা করিয়ে নিয়েছিল মনে হয়। হঠাৎ কলিং বেল বেজে উঠল। কলি দরজা খুলে দিল। একজনকে দেখে সালাম দিল। কলি এই লোকটিকে দেখে অবাক। খালু, আসুন ভিতরে। খালা আম্মা, ভিতরে আসো। আদি বাবু, তুমি আমার সাথে চলো উপরে। এই আপু, আমাকে তুমি বাবু বলো কেন? আমি ক্লাস 8-এ পড়ি। ও, তুমি তো বুড়ো হয়ে গেছো। চলো ওপরে চলো। ইত্তেহাদের মা ও ফারহার মা বাবা বসে গল্প করছে। ফারহা ঘুম ভেঙে যায়। ফারহা দেখে ইত্তেহাদ ওকে জড়িয়ে ধরে আছে। ফারহা আন মনে হেসে ওঠে। ফারহার নড়াচড়াতে ঘুম ভেঙে যায় ইত্তেহাদের। ইত্তেহাদ আরও জড়িয়ে ধরে কেঁদে ওঠে। ফারহা হতবম্ব হয়ে যায়। ফারহা, তুমি আমাকে ছেড়ে যেও না, তাহলে আমি বাঁচতে পারবো না। আমাকে বুঝি মার দেওয়ার জন্য রাখবেন? তোমাকে আর মারবো না, প্রমিস করছি, কোনো দিনই মারবো না। সত্যিই তো? তাহলে কোন ভরসায় থাকবো আমি? আমি ভালোবাসি তোমায়, সেই ভরসায় থাকবে? তাহলে আমাকে একটা বাবু দিতে হবে। তাহলে তো কঠোর পরিশ্রম করতে হবে। আজ থেকে মিশন শুরু করতে হবে। কলি ও আদি বাহির থেকে নক করে। আসতে পারি? হ্যাঁ, আসুন। ফারহা ইত্তেহাদের বুকের ওপর শুয়ে আছে। তা দেখে আদি ও কলি দুজন মিলে বলে, আমরা কিছু দেখিনি। ভাই, কখন আসছিস? আসছি, 1 ঘন্টা হয়েছে। আপুর ঘরে আড্ডা দিচ্ছিলাম। মা বাবা খালামণির সাথে গল্প করছে। তুই নাকি অসুস্থ, খালা ফোন করে বলেছে, তাই সোজা চলে এসেছি। ফারহা ইত্তেহাদ নিচে নেমে আসে। ফারহাকে ধরে নামাচ্ছে ইত্তেহাদ। তা দেখে ফারহার বাবা স্বস্তির নিঃশ্বাস নেয়। সবাই খুব মজা করে। সেদিনের পর থেকে ইত্তেহাদের বাড়ি আবারও আগের মতন হয়ে যায়। পাল্টে গেছে শুধু কুহুলের জীবন। টাকার জন্য স্বামী বেচারা বেচে দিয়েছিল অন্য লোকের কাছে। সেখান থেকে কোনো মতে বেঁচে ফিরে এখন বদ্ধ পাগল। দেখতে দেখতে ইত্তেহাদ ও ফারহার বিয়ের 1 বছর পূর্ণ হয়। ফারহা 4 মাসের প্রেগনেন্ট, তাই বিবাহ বার্ষিকী ঘরোয়াভাবেই পালন করেছে। ইত্তেহাদ ফারহাকে গান শোনাচ্ছে। ফারহা যেন গানের মধ্যে ডুব দিল। ইত্তেহাদ বাড়িতে বসে অফিসের কাজ সম্পন্ন করে। মায়ের কড়া আদেশ, কোনো মতে ফারহাকে একা রাখা যাবে না। 6 মাস পর হাসপাতালে অপারেশন থিয়েটারের বাইরে পায়চারি করছে। ইত্তেহাদ কোনো মতে শান্তি পাচ্ছে না। তার অর্ধেক অংশ যে ভিতরে। অনেক চেষ্টা করছে ভিতরে যাওয়ার,
হেলাও করেনি ডাক্তার। খুব কান্না করছে ইত্তেহাদ। 2 ঘন্টার ওপরে ভিতরে নিয়ে গেছে। কিছুক্ষণ পরে ডাক্তার বাইরে বেরিয়ে আসে। কংগ্রেচুলেশন মিস্টার ইত্তেহাদ, 2 সন্তানের জনক হয়েছেন। ডাক্তার, আমার ওয়াইফ কেমন আছে? সি ইজ আউট অফ ডেঞ্জার, সেফ আছে, কেবিনে দেওয়া হয়েছে, জ্ঞান ফিরলে দেখা করবেন। ইত্তেহাদ এখনও একটা সন্তানেরও মুখ দেখেনি, কারণ ফারহা আর ও যে একসাথে দেখবে। মুহূর্তের মধ্যেই ফারহার বাবা হাসপাতালে সবাইকে মিষ্টি খাইয়েছে। ফারহার জ্ঞান ফিরলে একসাথে বাবুদের মুখ দেখে। 7 দিনের দিন নাম রাখে ফুয়াদ ও ইকরা। খুব সুন্দরভাবে দিন কাটছে ফারহা ও ইত্তেহাদের। পরিবারের সাথে হাসি খুশিতে ভরে আছে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।